রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইসরায়েলের বিরুদ্ধে সর্বাত্মক আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির। বিশ্বজুড়ে আতঙ্ক, ইসরায়েলিদের তেল আবিব ছাড়ার নোটিশ ইরানের। ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান ডোনাল্ড ট্রাম্পের। হত্যার হুমকি আয়াতুল্লাহ খামেনিকে। ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়তে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ইরানের ফোর্ডো পারমাণবিক স্থাপনায় হামলার হুমকি। তেল আবিবে প্রথমবারের মতো ফাতা হাইপারসনিক মিসাইল হামলা ইরানের। ধ্বংস ইসরায়েলের সবচেয়ে বড় তেলের ডিপো, মোসাদ ও সামরিক গোয়েন্দা কার্যালয়। ইসরায়েলের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের ডাক দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স পোস্টে খামেনি লিখেছেন, যুদ্ধ শুরু হয়েছে, মহান হায়দারের নামে যুদ্ধ শুরু হয়েছে। সন্ত্রাসী জায়নবাদী ইসরায়েল রাষ্ট্রকে আমরা উপযুক্ত শিক্ষা দেব। তারা যা করছে তাতে তাদের কোনো ক্ষমা নেই আমাদের কাছে। শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই এবং জামাতা হজরত আলী ইরানে হায়দার নামে পরিচিত। ইমামতের ধারাবাহিকতায় হজরত আলীকে ইরান সর্বোচ্চ ইমাম বা নেতা মনে করে। 5 দিন ধরে চলা যুদ্ধে ষষ্ঠ দিনে এসে ইরানের সর্বোচ্চ নেতার পক্ষ থেকে ইসরায়েলের বিরুদ্ধে আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণা নিয়ে চলছে ব্যাপক বিশ্লেষণ আর আলোচনা। সামরিক বিশ্লেষকদের মতে ইরানের সর্বোচ্চ নেতার এই ঘোষণা খুবই তাৎপর্যপূর্ণ। এর মাধ্যমে তারা প্রাচীন পারস্যের যুদ্ধনীতি অনুসরণের ঘোষণা দিল। প্রাচীন পারস্যের অন্যতম সমর কৌশল হল শত্রুর বিরুদ্ধে ধীরে ধীরে হামলা পরিচালনা এবং তাদেরকে পরবর্তী হামলার জন্য দীর্ঘ সময় অপেক্ষায় রেখে মানসিকভাবে অস্থির ও বিপর্যস্ত করে তোলা। বর্তমানে ইরান সেই নীতি অবলম্বন করছে ইসরায়েলের বিরুদ্ধে হামলার ক্ষেত্রে। 5 দিন ধরে ইসরায়েলের বিরুদ্ধে সীমিত পরিসরে হামলা পরিচালনার পর ইরানের সর্বোচ্চ নেতা ইসরায়েলের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের ঘোষণা দিলেন। ইরানের সর্বোচ্চ নেতার এ ঘোষণার পর তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা ইসরায়েলে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টেলিফোনে কথা বলেছেন ইসরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে। এরপর জরুরি বৈঠকে মিলিত হয়েছে নিরাপত্তা কর্মকর্তাদের সাথে। বিশ্লেষকদের মতে ইরানের সর্বোচ্চ নেতার পক্ষ থেকে ইসরায়েলের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের ঘোষণা দেওয়ার পর যে কোনো সময় ভয়ঙ্কর দিকে মোড় নিতে পারে যুদ্ধ। যুক্তরাষ্ট্র সরাসরি জড়িয়ে পড়তে পারে ইরানের বিরুদ্ধে যুদ্ধে। ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহু চেয়েছিলেন ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ, কিন্তু বুধবার ইরানের সর্বোচ্চ নেতার এই ঘোষণার মাধ্যমে বাতিল হয়ে গেল তাদের সে আশা। ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ইরানের প্রতি নিঃশর্ত আত্মসমর্পণের দাবি জানিয়েছেন। ট্রাম্প লিখেছেন, সারেন্ডার আনকন্ডিশনাল, আমাদের ধৈর্য শেষ হয়ে যাচ্ছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার হুমকি দিয়ে ট্রাম্প লিখেছেন, আমরা তাকে হত্যা করছি না, অন্ততপক্ষে এখন নয়। আমরা জানি সে কোথায় থাকে। তাকে লক্ষ্যবস্তু করা আমাদের জন্য খুবই সহজ, তবে এখন সে নিরাপদ আছে। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে তারা এখনও ইসরায়েলের বিরুদ্ধে তাদের প্রকৃত শক্তি ব্যবহার করেনি। তাদের 80% শক্তি এখনও মজুদ আছে। বিশ্লেষকদের মতে এখন পর্যন্ত তারা ইসরায়েলের বিরুদ্ধে যে হামলা চালিয়েছে তা মূলত ইসরায়েলকে ব্যস্ত রাখা, ধোঁকা দেয়া এবং মাইন্ড গেমের অংশ। মাটির নিচে মজুদ রয়েছে তাদের অনেক শক্তিশালী মিসাইল এবং উপযুক্ত সময়ে বোতাম টেপা হবে এসব মিসাইলের। ইরান বলেছে তাদের কাছে এমন প্রযুক্তি রয়েছে যা গোটা তেল আবিবকে মুহূর্তে অন্ধকারে ঢেকে দেবে। ইরানের বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে প্রাচীন পারস্য সমর নীতি অনুসারে ইসরায়েলের বিরুদ্ধে এবার তারা সর্বোচ্চ শক্তি ব্যবহার করতে যাচ্ছে। পারস্য সমর নীতি অনুসারে ইরান কোনোদিন শত্রুর কাছে পরাজয় বরণ করে না। বর্তমান ইসরায়েল যুক্তরাষ্ট্র ইরানকে ধ্বংস করতে পারবে না। ইরানের সর্বোচ্চ নেতার বুধবারের যুদ্ধ ঘোষণার পর গোটা ইরান জুড়ে ছড়িয়ে পড়েছে নতুন যুদ্ধ উন্মাদনা। তেহরান সহ বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ বের হয়ে এসেছে রাজপথে। সন্ত্রাসী আর অবৈধ রাষ্ট্র ইসরায়েলকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার পণ করেছে তারা বলেছে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিতে চায় তারা। এদিকে ইয়েমেনেও বুধবার লাখ লাখ মানুষ রাস্তায় নেমে এসেছে ইরানের সর্বোচ্চ নেতার ঘোষণার পর। তারাও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করে জীবন উৎসর্গ করার অঙ্গীকার করেছে। ইরানের বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হয়েছে কেবল শক্তির জোরে বিশ্বাসের কাছে কোনোদিন কোনো শত্রু টিকতে পারেনি এবং ভবিষ্যতেও পারবে না। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আবারও আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার হুমকি দিয়ে বলেছেন তার পরিণতি হবে ইরাকের সাদ্দাম হোসেনের মতো। নেতানিয়াহুর এই হুমকির পর ক্ষোভে ফেটে পড়েছে গোটা ইরানের অগণিত মানুষ।
ইরান চতুর্থবারের মতো হাইপারসনিক মিসাইল হামলা চালিয়েছে ইসরায়েলের রাজধানী তেল আবিব ও হাইফা শহরে। বৃষ্টির মতো মিসাইল হামলায় রাজধানী তেল আবিবের অনেক এলাকা গাজার চেহারা ধারণ করেছে। ইরানের হামলায় জ্বলছে ইসরায়েলের সবচেয়ে বড় তেল শোধনাগার। মঙ্গলবার ইরান গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলের মোসাদ ও সামরিক গোয়েন্দা সংস্থার দুটি আস্তানা। ইসরায়েলের মধ্যাঞ্চলে অবস্থিত মোসাদের অপারেশন পরিচালনা সংক্রান্ত একটি ভবনে হামলা চালায় ইরান। এছাড়া হামলায় ধ্বংস হয়েছে ইসরায়েল আর্মির গোয়েন্দা সংস্থারও একটি কেন্দ্র। মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। বিবৃতিতে বলা হয়েছে, ইরানের শহীদদের বদলা এই হামলা। আইআরজিসি জানায়, মঙ্গলবার প্রথমবারের মতো তারা সফল হামলা পরিচালনা করেছে ফাতা-1 নামক হাইপারসনিক মিসাইলের সাহায্যে। ইসরায়েলের কাছে এমন কোনো এয়ার ডিফেন্স সিস্টেম নেই যা প্রতিহত করতে পারে তাদের ফাতা হাইপারসনিক মিসাইল। ইরান ঘোষণা দেয়, কয়েক ঘন্টার মধ্যে ইসরায়েলে আছড়ে পড়বে ইরানের মিসাইলের ঢেউ। ইরানের পক্ষ থেকে নোটিশ জারি করা হয়েছে তেল আবিব থেকে লোকজনকে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার জন্য। এরপরই চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা ইসরায়েলে। ঘোষণা অনুযায়ী মঙ্গলবার দিনের বেলায় ইরান হামলা পরিচালনা করে ইসরায়েলের উপর। তেল আবিবে মোসাদের অপারেশন পরিচালনা সংক্রান্ত কার্যালয়ে সফল হামলার ভিডিও ছড়িয়ে পড়েছে বিভিন্ন মাধ্যমে। এদিকে ইসরায়েলের আয়রন ডোম, অ্যারো 3 ও ডেভিড স্লিং মিসাইল সিস্টেম ব্যর্থ হওয়ার পর ইসরায়েল এবার সামনে এনেছে তাদের আরেকটি মিসাইল সিস্টেম, বারাক মেগান। এটি মূলত রণতরী ভিত্তিক একটি এয়ার ডিফেন্স সিস্টেম। ইসরায়েল দাবি করেছে, এই সিস্টেমের মাধ্যমে তারা মঙ্গলবারই 1 ডজনের বেশি ইরানের ড্রোন ভূপাতিত করেছে। ইরান ইসরায়েল যুদ্ধ ঘিরে নতুন মেরুকরণ ঘটতে শুরু করেছে বিশ্বে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, চীন এমন যে কোনো কর্মকাণ্ডের বিরোধিতা করে যা অন্য দেশের স্বাধীনতা, নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘন করে। মঙ্গলবার কাজাখস্তান সফরের সময় গণমাধ্যমকে কথা বলেন শি জিনপিং। ইরান ইসরায়েল যুদ্ধবিরতি বিষয়ে মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি তার চেয়েও ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করছেন। এরপরে ইরান ইসরায়েল যুদ্ধের 5ম দিনের মাথায় প্রথম এ বিষয়ে মুখ খুললেন চীনা নেতা। এদিকে যুদ্ধবিরতির পরিবর্তে ভালো কিছু উপহার দেওয়া নিয়ে চলছে নানা ধরনের গুঞ্জন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক টাইমস এবং সিবিএস নিউজের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র আক্রমণ চালাতে পারে ইরানের ফৌডো পারমাণবিক স্থাপনায়। ইসরায়েল যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে, তারা যেন ইরানের ফৌডো পারমাণবিক স্থাপনায় আক্রমণ পরিচালনা করে, কারণ এই স্থাপনাটি মাটির এত গভীর এবং ইরানের এত অভ্যন্তরে অবস্থিত যে ইসরায়েলের পক্ষে সেখানে আক্রমণ পরিচালনা করা সম্ভব নয়। ইরানের কোম শহর থেকে 30 কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত এই পারমাণবিক স্থাপনাটি মাটির এত গভীর হামলা চালানোর জন্য দরকার শক্তিশালী বাংকার বাস্টার বোমা, যা রয়েছে যুক্তরাষ্ট্রের কাছে। তবে সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়েছে, ফৌডো স্থাপনাটি মাটির প্রায় 300 ফিট গভীরে, যা যুক্তরাষ্ট্রের পক্ষেও ধ্বংস করা সম্ভব নয়। যুক্তরাষ্ট্র যদি ইরানের পারমাণবিক স্থাপনায় সরাসরি আক্রমণ চালায়, তাহলে যুদ্ধের দাবানল ছড়িয়ে পড়তে পারে গোটা মধ্যপ্রাচ্যে। এ অবস্থায় ইরান যুক্তরাষ্ট্রের পদলেহী সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন সহ বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিতে সরাসরি হামলা চালায় কিনা তা নিয়ে শঙ্কা রয়েছে। ইরান আরব দেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে পাল্টা হামলা পরিচালনা করলে যুক্তরাষ্ট্র পূর্ণ মাত্রায় এই যুদ্ধে জড়িয়ে পড়তে পারে, আর এর মাধ্যমে এই যুদ্ধ দীর্ঘস্থায়ী, এমনকি তৃতীয় বিশ্বযুদ্ধে রূপ নিতে পারে। বুধবার ভোরে ব্রিটেন ঘাঁটি থেকে ছেড়ে এসেছে যুক্তরাষ্ট্রের 4টি F-35 ফাইটার জেট এবং একটি এরিয়াল রিফুয়েলিং ট্যাঙ্কার। এই ঘটনার পর যুক্তরাষ্ট্রে এই যুদ্ধে জড়িয়ে পড়ার আশঙ্কা আরও বৃদ্ধি করেছে। এদিকে যুদ্ধ বন্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের অস্থির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কোন কথায় আর কোনো আস্থা নেই কারোর। সোমবার তিনি ইরানিয়ানদের তেহরান ত্যাগের নির্দেশ দেন, যার ফলে মনে করা হয় যুক্তরাষ্ট্র সরাসরি এই যুদ্ধে অংশ নিতে যাচ্ছে। অপরদিকে মঙ্গলবার তিনি বলেছেন, ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স অথবা মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফকে ইরান পাঠাতে পারেন তিনি আলোচনার জন্য। এদিকে যুক্তরাষ্ট্রের অনুগত জর্ডান মঙ্গলবারও ইসরায়েলের হয়ে ভূপাতিত করেছে ইরানের অনেক মিসাইল। তবে অবস্থান পরিবর্তন করেছে কাতার। ইরানের ইসরায়েলের হামলার বিরুদ্ধে প্রথমবারের মতো কঠোর বিবৃতি দিল দেশটি। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি ইরানের পারমাণবিক স্থাপনার হামলার জন্য ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা জানিয়ে বলেছেন, এ হামলায় সম্পূর্ণ অবিবেচক এবং এটি ভয়াবহ পরিণতি বহন করতে পারে।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান টেলিফোনে কথা বলেছেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ জায়েদ বিন নাহিয়ানের সাথে। টেলিফোন আলাপের পর এরদোয়ান এক বিবৃতিতে বলেছেন, ইরানের হামলার মাধ্যমে ইসরায়েল মধ্যপ্রাচ্যকে বড় ধরনের নিরাপত্তাহীনতা ও ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে। বর্তমানে মধ্যপ্রাচ্য আরেকটি বড় যুদ্ধ পরিচালনায় সক্ষম নয়। এরদোয়ান বলেন, একমাত্র কূটনীতি হলো এই যুদ্ধ বন্ধের উপযুক্ত পথ। এদিকে মিশরের নেতৃত্বে 21টি মুসলিম দেশ বিবৃতি দিয়েছে ইরানের পক্ষে। বিবৃতিতে বলা হয়েছে, কেবল ইরান নয়, ইসরায়েলকেও বিরত থাকার ব্যবস্থা করতে হবে পারমাণবিক অস্ত্র থেকে। বিবৃতিতে ইরানের হামলার জন্য ইসরায়েলের নিন্দা জানিয়ে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়েছে। বিবৃতিতে স্বাক্ষরকারী দেশগুলো হলো মিশর, তুরস্ক, পাকিস্তান, আলজেরিয়া, জিবুতি, সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, চাঁদ, ব্রুনাই, জর্ডান, কুয়েত, ইরাক, মৌরিতানিয়া, লিবিয়া, ওমান, সুদান, গাম্বিয়া এবং সোমালিয়া। সিএনএনের এক খবরে বলা হয়েছে, পারমাণবিক বোমা বানানো বিষয়ে মিথ্যা তথ্যের উপর ভিত্তি করে ইসরায়েল হামলা চালিয়েছে ইরানে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার তথ্য উল্লেখ করে এই খবর প্রকাশ করে সিএনএন। এতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের কাছে যে তথ্য রয়েছে তাতে ইরানের পারমাণবিক বোমা তৈরিতে কমপক্ষে আরও 3 বছর সময় লাগবে। ইরান মূলত এখনও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বিষয়ে নিবিড় গবেষণা পরিচালনা করছে। এই মুহূর্তে পারমাণবিক বোমা বানানোর মতো সমৃদ্ধ ইউরেনিয়াম তাদের নেই। সিএনএনের এক খবরে পরিষ্কার হয়ে গেল যে জাতিসংঘের ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি IAEA মূলত ইসরায়েলের হয়ে কাজ করছে ইরানের বিরুদ্ধে হামলার পটভূমি রচনায়। কারণ হামলার আগে IAEA এক বিবৃতিতে জানায়, ইরান বর্তমানে 60% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করতে সক্ষম, যা পারমাণবিক বোমা তৈরির খুব কাছাকাছি। এরপরই ইসরায়েল হামলা চালায় ইরানে। ইসরায়েলও মূলত দীর্ঘদিন ধরে দাবি করে আসছে ইরান পারমাণবিক বোমা তৈরির সক্ষমতা অর্জন করেছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও বারবার এই আশঙ্কা প্রকাশ করে বিভিন্ন সময় বক্তব্য দেওয়া হয়েছে হোয়াইট হাউস থেকে। কিন্তু মঙ্গলবার সিএনএনের রিপোর্টের মাধ্যমে ইরানের পারমাণবিক বোমা বানানোর সক্ষমতা বিষয়ে বিরোধপূর্ণ তথ্য স্পষ্ট হলে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও জাতিসংঘের অ্যাটমিক এনার্জি সংক্রান্ত সংস্থার মধ্যে ইরাকে ব্যাপক বিধ্বংসী অস্ত্র রয়েছে, এই মিথ্যা অভিযোগ তুলে যুক্তরাষ্ট্র হামলা চালিয়ে ধ্বংস করেছিল দেশটি। এবার ইসরায়েলও সেই একই পথ অবলম্বন করল। শুক্রবার থেকে ইসরায়েলের নির্বিচার হামলায় ইরানে এখন পর্যন্ত নিহত হয়েছে 5 শতাধিক ইরানি। ইরান আর ইসরায়েলের সংঘাতে যুক্তরাষ্ট্র সরাসরি জড়িয়ে পড়তে পারে এমন আশঙ্কার মধ্যেই বুধবার ভোররাতে পূর্ব ইংল্যান্ডের রয়্যাল এয়ারফোর্স লেকেনহিথ থেকে অন্তত 4টি F-35 বিমান ঘাঁটি ছেড়ে গেছে। এই বিমানগুলোর সাথে একটি জ্বালানির ট্যাঙ্কার বিমানও ছিল। একজন শৌখিন আলোকচিত্রীর তোলা ছবিতে বিষয়টি ধরা পড়ে। এই তৎপরতাকে ইরান ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক অংশগ্রহণের আভাস হিসেবে দেখা হচ্ছে। এছাড়া ইরানের মাটির গভীরে তৈরি স্থাপনায় হামলা করতে পারে যে B-2 স্পিরিট বোম্বার বিমান, সেগুলোও ভারত মহাসাগরে ইরান থেকে 4000 কিলোমিটার দূরত্বের মধ্যে একটি ঘাঁটিতে রাখা হয়েছে বলে খবর রটেছে। গত 3 দিনে যুক্তরাষ্ট্রের অন্তত 30টি মিলিটারি বিমান যুক্তরাষ্ট্র থেকে স্পেন, স্কটল্যান্ড ও ইংল্যান্ডের বিভিন্ন ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়েছে। এসব বিমান ইরান ইসরায়েল সংঘাতের কারণে ইউরোপে নেওয়া হয়েছে কিনা তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। অন্যদিকে মার্কিন গণমাধ্যম সিবিএস নিউজের সূত্র বলছে, ইরানের পরমাণু কার্যক্রমের কেন্দ্রগুলোতে হামলায় ইসরায়েলের সাথে যোগ দিতে পারে যুক্তরাষ্ট্র। এরকম পরিস্থিতিতে বুধবার ভোরে ইরানের শীর্ষ নেতা আলী খামেনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক পোস্টে তিনি বলেন, ইরান জায়নিস্টদের সাথে সমঝোতা করবে না, জায়নিস্টদের কোনো দয়াও দেখানো হবে না। আরেকটি পোস্টে খামেনি ঘোষণা করেন, যুদ্ধ শুরু হলো। মঙ্গলবার আলী খামেনির অবস্থান সম্পর্কে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের পর এই প্রথম কোনো মন্তব্য করলেন তিনি। এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিষয়ে ইঙ্গিত করে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বলেছেন, আমরা ঠিক জানি তথাকথিত সর্বোচ্চ নেতা কোথায় লুকিয়ে আছেন। তিনি সহজ লক্ষ্যবস্তু, কিন্তু তিনি সেখানে নিরাপদ। আমরা তাকে হত্যা করব না, অন্তত এখনই নয়।
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেছেন, কিন্তু আমরা চাই না বেসামরিক নাগরিক বা আমেরিকার সৈন্যদের ওপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ হোক। আমাদের ধৈর্য ক্রমশ হ্রাস পাচ্ছে। আরেক পোস্টে তিনি বলেন, ইরানের আকাশসীমা আমাদের নিয়ন্ত্রণে। এই পোস্ট দুটির পরপরই তৃতীয় আরেকটি পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন, নিঃশর্ত আত্মসমর্পণ। এর মধ্যে ইসরায়েল আর ইরান একে অপরের বিরুদ্ধে হামলা চালিয়ে যাচ্ছে। বুধবার ভোর রাতেও তেল আবিবে কয়েক দফা মিসাইল হামলা চালিয়েছে ইরান। ইরানের রেভলিউশনারি গার্ড কোর IRGC জানিয়েছে, তেল আবিবে বুধবারের হামলায় তারা হাইপারসোনিক ফাত্তাহ 1 মিসাইল ব্যবহার করেছে। হামলার আগে তেল আবিবের বাসিন্দাদের সরে যেতে বলেছিল তারা। ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস IDF ও মঙ্গলবার রাতে দাবি করেছে যে তারা ইরানের বেশ কয়েকটি মিসাইল ঘাঁটিতে হামলা চালিয়েছে। ইসরায়েলের দিকে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ফাত্তাহ 1 নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC। গত রাতে এ হামলা চালানো হয়। ইরানের আধা সরকারি মেহের সংবাদ সংস্থা দাবি করেছে, ইরান ইসরায়েলের দিকে ফাত্তাহ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, তবে এই দাবির সত্যতা যাচাই করা যায়নি। গত বছর ইরানের গণমাধ্যম জানিয়েছিল, তেহরান ওই সময় ইসরায়েলে তাদের হামলায় নতুন ফাত্তাহ 1 ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। 2023 সালে ফাত্তাহ ক্ষেপণাস্ত্র উন্মোচন করে ইরান। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ক্ষেপণাস্ত্রটির নামকরণ করেন। IRGC এই ক্ষেপণাস্ত্রকে ইসরায়েল বিধ্বংসী বলে উল্লেখ করেছে। এটি উন্মোচনের সময় ইরানের রাজধানী তেহরানে একটি বিশাল ব্যানার টাঙানো হয়েছিল, যেখানে হিব্রু ভাষায় লেখা ছিল 400 সেকেন্ডে তেল আবিবে। IRGC ফাত্তাহ ক্ষেপণাস্ত্রকে হাইপারসোনিক হিসেবে দাবি করলেও সামরিক বিশ্লেষকেরা এর প্রকৃত হাইপারসোনিক সক্ষমতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। অতি উচ্চগতির হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র অনেক সময় বর্তমান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সাড়া দেওয়ার আগেই লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এবং মাঝপথে দিক পরিবর্তন করতে পারে। অতি উচ্চ গতির হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে এমন গতিতে আঘাত হানতে পারে যে বর্তমান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তা প্রতিহত করতে পারে না, এমনকি সাড়া দেওয়ার আগেই তা লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়। এদিকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC দাবি করেছে যে তাদের শক্তিশালী ফাত্তাহ ক্ষেপণাস্ত্র সম্প্রতি ইসরায়েলের বিরুদ্ধে চালানো হামলায় দেশটির প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করতে সক্ষম হয়েছে। IRGC এক বিবৃতিতে জানিয়েছে, এই হামলা প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রের প্রতি ইরানের সামরিক সক্ষমতার একটি স্পষ্ট বার্তা দিয়েছে। IRGCর বিবৃতিতে আরও বলা হয়েছে, এই হামলা প্রমাণ করে যে তারা দখলকৃত ভূখণ্ডের আকাশসীমায় সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে এবং সেখানে বসবাসকারী জনগণ ইরানি হামলার মুখে সম্পূর্ণ অরক্ষিত। ইরানের বিভিন্ন সংবাদ সংস্থা এই বিবৃতি প্রকাশ করলেও এতে হামলার বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য বা পরিসংখ্যান দেওয়া হয়নি। অন্যদিকে ইসরায়েলের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলায় তেল আবিবের আকাশে বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং একটি পার্কিং লটে আগুন ধরে যায়। IRGCর এই দাবির আগে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে আমেরিকা ইরানের আকাশসীমায় সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। IRGCর এই বিবৃতি ট্রাম্পের ওই দাবির পাল্টা জবাব হিসেবে দেখা হচ্ছে। এদিকে গত 24 ঘণ্টায় ইরানের ভূখণ্ড লক্ষ্য করে 9 দফা মিসাইল হামলা চালিয়েছে ইরান। এর মধ্যে বুধবার ভোরেও 2 দফা 25টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে দেশটি। এর আগে গতকাল মঙ্গলবার সকালে একযোগে 30টি মিসাইল ছোড়ে ইরান। এরপর নিয়মিত বিরতিতে তেল আবিব, হাইফা সহ বিভিন্ন এলাকা লক্ষ্য করে হামলা চালিয়েছে IRGC। হামলার টার্গেট ছিল ইসরায়েলের সামরিক গোয়েন্দা কেন্দ্র ও মোসাদের একটি কার্যালয়েও। অপরদিকে ইরান জুড়েও আগ্রাসী অভিযান অব্যাহত রেখেছে তেল আবিব। নতুনভাবে তেহরানের বিভিন্ন এলাকা থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সাথে ইরানের প্রায় 200টি মিসাইল নিক্ষেপের স্থান ধ্বংস করার দাবি করেছে IDF। আর মানবাধিকার সংস্থাগুলো বলছে, চলমান অভিযানে কমপক্ষে 585 ইরানির মৃত্যু হয়েছে। ইরানের বিরুদ্ধে 13 জুন নয়া যুদ্ধ শুরু করার ইসরায়েলের সিদ্ধান্ত একটি বিপর্যয়ের সূচনা মাত্র। এই যুদ্ধে ইসরায়েল বা অন্য কোনো পক্ষই উপকৃত হবে না, বরং দেশ দুটির অসংখ্য সাধারণ মানুষ চরম দুর্ভোগের শিকার হবে। পাল্টাপাল্টি হামলায় ইতোমধ্যেই দুদেশেই অনেক সাধারণ মানুষ নিহত হয়েছে। ইরানে শীর্ষ কয়েকজন জেনারেল সহ নিহতের সংখ্যা 250 জনের বেশি। ইসরায়েলে নিহতের সংখ্যা 20 জন বলা হলেও প্রকৃত সংখ্যা আরও বেশি এবং হামলায় দেশটির বিভিন্ন অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে।
ইসরায়েলের ইতিহাসে এবারই প্রথম তেল আবিব, জেরুজালেম ও হাইফা সহ বিভিন্ন নগরী লণ্ডভণ্ড হয়ে গেছে ইরানের হামলায়। ইরানে ইসরায়েলের আকস্মিক হামলা থেকে একটি বিষয় স্পষ্ট, অতীতে এই অঞ্চলে বিশেষ করে ইরাকে পশ্চিমাদের ব্যর্থ সামরিক অ্যাডভেঞ্চারের ব্যর্থতা থেকে কোনো শিক্ষাই নেয়নি ইসরায়েল, বরং তা পুরোপুরি উপেক্ষা করা হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের হামলাকে দেশটির পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা থেকে বিরত রাখার আগাম প্রতিরোধমূলক পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন। আর এটা করতে গিয়ে তিনি সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ও সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের ইরাকে আগাম প্রতিরোধমূলক হামলার মতো কৌশলগত ভুলেরই পুনরাবৃত্তি ঘটিয়েছেন। এই দুই সাবেক পশ্চিমা শাসক ও ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের কথিত ব্যাপক বিধ্বংসী অস্ত্র ধ্বংস করার জন্য দেশটিতে আগাম প্রতিরোধমূলক হামলা করেছিলেন। ইসরায়েলি যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্রগুলো মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের আকাশ পেরিয়ে ইরানে গিয়ে দেশটির সামরিক স্থাপনা ও সেনা কমান্ডারদের অবস্থানে ব্যাপক হামলা চালায়। ইরাকে আগ্রাসন চালিয়ে বুশ ও ব্লেয়ার বিশ্বকে একটি বিপর্যয়ের মুখে ফেলেছিলেন। নেতানিয়াহু একইভাবে বিনা উস্কানিতে ইরানে হামলা করে ইতোমধ্যে অস্থিতিশীল হয়ে পড়া মধ্যপ্রাচ্যকে আরও বেশি অস্থিতিশীলতার মুখে ঠেলে দিয়েছেন। নেতানিয়াহুর দাবি, ইরানে হামলার লক্ষ্য ছিল দেশটির পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা অর্জনের সম্ভাবনাকে নস্যাৎ করে দেয়া। ইসরায়েলি বাহিনী ইরানের 3টি পরমাণু কেন্দ্র নাতাঞ্জ, ইস্ফাহান ও ফর্দোতে হামলা চালিয়ে এগুলোর ব্যাপক ক্ষতি করেছে। কিন্তু এই হামলা ইরানের পরমাণু কর্মসূচিটি বন্ধ করতে পারবে এমন সম্ভাবনা খুবই কম। নেতানিয়াহু নিজেও একথা ভালো করে জানেন। ইরান তার নাতাঞ্জ পরমাণু কেন্দ্রটি মাটির অনেক নিচে একটি সুরক্ষিত বাংকারে নির্মাণ করেছে। শক্তিশালী বাংকার বিধ্বংসী বোমা ছাড়া এই পরমাণু কেন্দ্র ধ্বংস করা কারো পক্ষে সম্ভব হবে না। এই পরমাণু কেন্দ্র স্থায়ীভাবে ধ্বংস করার মতো সামরিক শক্তি ও সক্ষমতা ইসরায়েলের নেই। যে বোমা দিয়ে এটি ধ্বংস করা সম্ভব তা শুধু যুক্তরাষ্ট্রই তৈরি করে। অনেক আগে থেকে এই বোমা ইসরায়েলকে দিতে অস্বীকৃতি জানিয়ে আসছে যুক্তরাষ্ট্র। এমনকি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলেও এটি দেয়া হচ্ছে না ইসরায়েলকে। সম্প্রতি ট্রাম্প প্রশাসন এই ইঙ্গিত দিয়েছে তারা তেল আবিবকে এই অস্ত্র সরবরাহ করবে না। ইরানে হামলার পর ট্রাম্প প্রশাসনের প্রতিক্রিয়ায় এটি পুরোপুরি স্পষ্ট নয় তেল আবিব ইরানে হামলার ব্যাপারে ঠিক কতটুকু অবহিত করেছে ওয়াশিংটনকে। ইসরায়েলের প্রাথমিক হামলার পর মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা এই হামলা থেকে যুক্তরাষ্ট্রকে দূরে রাখার চেষ্টা করেন। তারা এই হামলাকে একতরফা ইসরায়েলি অভিযান বলে বর্ণনা করেন। কিন্তু এর কিছুক্ষণ পরই ট্রাম্প দাবি করেন তিনি ইরানে ইসরায়েলের হামলার ব্যাপারে পুরোপুরি অবহিত ছিলেন। এই হামলায় যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা ও অনুমোদন কতটা ছিল তা এখনো একটি বড় প্রশ্ন হয়ে আছে। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে নতুন একটি চুক্তি করার জন্য ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে সাম্প্রতিক সময়ে যে ব্যাপক কূটনৈতিক তৎপরতা চালানো হয় তা যে সফল হচ্ছে না সেটি অনেকটাই নিশ্চিত। স্বল্প মেয়াদে হলেও এটি নেতানিয়াহুর জন্য একটি বড় বিজয়। তবে ইরানের বিরুদ্ধে আরও বেশি সামরিক পদক্ষেপের সম্ভাবনা নির্ভর করছে এই সংঘাতে যুক্তরাষ্ট্রকে জড়িত করার উপর। নেতানিয়াহুর জন্য এটি বলতে গেলে একটি বড় ধরনের জুয়ার চাল। এই চালে তিনি জিততেও পারেন, হারতেও পারেন। এর ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে ট্রাম্পের উপদেষ্টাদের উপর, কারণ ট্রাম্পের কয়েকজন শীর্ষ উপদেষ্টা সামরিক হস্তক্ষেপের নীতির ঘোর বিরোধী। এমনকি ট্রাম্প নিজেও যুক্তরাষ্ট্রের অতীতের এই নীতিতে এখন পরিবর্তন আনতে চান। ইরান ও হামাসের সঙ্গে যুক্তরাষ্ট্রের সরাসরি আলোচনায় বসা তার নীতিরই প্রতিফলন। ইরানে ইসরায়েলের সামরিক পদক্ষেপ ইতোমধ্যেই বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বাড়িয়ে দিয়ে ট্রাম্পের অন্য আরেকটি দিকের স্বার্থকে হুমকির মুখে ফেলেছে। একই সঙ্গে উপসাগরীয় দেশগুলোর সঙ্গে তার সম্পর্ককেও জটিল করে তুলেছে এই হামলা। কারণ এই সংঘাতের ফলে হরমুজ প্রণালী দিয়ে জ্বালানিবাহী জাহাজ চলাচল বাধাগ্রস্ত হলে তা উপসাগরীয় দেশগুলোর বাণিজ্যিক স্বার্থকে ক্ষুণ্ণ করবে। যদি দেখা যায় ইরানের সঙ্গে চলমান সংঘাতে ইসরায়েল জিতে যাচ্ছে, তাহলে ট্রাম্প এটাকে তার বিজয় হিসেবে দাবি করবেন। কিন্তু নেতানিয়াহুর কৌশল থেকে যদি এটা স্পষ্ট হয়ে ওঠে তিনি যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্যের আরেকটি যুদ্ধে জড়িয়ে ফেলার চেষ্টা করছেন, তখন ট্রাম্প আবার তাকে ছুঁড়ে ফেলবেন।
যুদ্ধের বর্তমান যে পরিস্থিতি, তাতে নেতানিয়াহু যদি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইরানে পরমাণু বোমা হামলার মতো সিদ্ধান্ত না নেন, তাহলে ইসরায়েলের জয়লাভের কোনোই সম্ভাবনা নেই। দেশটির বিজয়ী হওয়ার জন্য যুক্তরাষ্ট্রের সমর্থন ও সহযোগিতা অনিবার্য হয়ে পড়বে। এই যুদ্ধে নেতানিয়াহুর দ্বিতীয় টার্গেট হচ্ছে ইরানের সরকার পরিবর্তন করা, যা এখনো পর্যন্ত অনেক দূরের বিষয় বলেই প্রতীয়মান হচ্ছে। নেতানিয়াহু ইরানের জনগণকে তাদের বর্তমান ইসলামপন্থী শাসক গোষ্ঠীর বিরুদ্ধে রাজপথে নেমে আসার আহ্বান জানিয়েছেন। কিন্তু ইরানে ইসরায়েলের একতরফা সামরিক আগ্রাসনে ক্ষুব্ধ দেশটির সাধারণ মানুষ। তারা নেতানিয়াহুর ডাকে সাড়া দেবে এমন সম্ভাবনা নেই বললেই চলে। বরং এই হামলার পর ইরানের জনগণ তাদের সরকারের পরমাণু কর্মসূচির প্রতি জোরালো সমর্থন জানাবেন। কিন্তু ইসরায়েল যদি হামলা অব্যাহত রেখে ইরানে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে সক্ষম হয়, তা এই অঞ্চলে শান্তি ফিরিয়ে আনবে না। ইরাকে ইঙ্গো মার্কিন সামরিক আগ্রাসনে সাদ্দাম হোসেনের পতনের ঘটনা থেকে নেতানিয়াহুর শিক্ষা নেওয়া উচিত। সাদ্দাম হোসেনের পতনের পর রাষ্ট্র হিসেবে ইরাক কার্যত ভেঙে পড়ে এবং উগ্রপন্থী বিভিন্ন সংগঠনের জন্ম দেয়, যার অন্যতম হল ইসলামিক স্টেট বা IS। একথা নিশ্চিত করেই বলা যায়, ইরানে ক্ষমতার মসৃণ পালাবদল করার কোনো প্রাতিষ্ঠানিক সুযোগ ইসরায়েলের সামনে নেই। ইরান দখল করে সেখানে নিজেদের পছন্দের সরকার বসানোর মতো কোনো কিছু করার ক্ষমতা নেই নেতানিয়াহুর, কারণ দুই দেশের মধ্যে কোনো সীমান্ত নেই। এ ধরনের কোনো উদ্যোগ বাস্তবায়ন করতে গেলে যুক্তরাষ্ট্রের সরাসরি সামরিক হস্তক্ষেপ অপরিহার্য, কিন্তু ট্রাম্প প্রশাসনের আমলে তা ঘটবে বলে মনে হয় না, কারণ তারা এ ধরনের কোনো পদক্ষেপ নিলে যুক্তরাষ্ট্রের স্বার্থে ইরানের আঘাত হানার ঝুঁকি বেড়ে যাবে। অন্যভাবে বলতে গেলে নেতানিয়াহুর এই হামলা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা ভণ্ডুল করে দিয়ে ইরানের পরমাণু আকাঙ্ক্ষা অর্জনকে সাময়িক বিলম্বিত করবে। এটা ইসরায়েলের জন্য স্বল্পমেয়াদী কৌশলগত সুবিধা এনে দিতে পারে, কিন্তু একই সঙ্গে তা দীর্ঘমেয়াদে কৌশলগত বিপর্যয়ও বয়ে আনবে। ইরানে ইসরায়েলের হামলায় যুক্তরাষ্ট্র শীঘ্রই যুক্ত হচ্ছে এমন জল্পনার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। জেনারেল মুনির 14 জুন থেকেই যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তার সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের বৈঠক আগেই নির্ধারিত ছিল। সফরে তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও এবং প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেতের সঙ্গেও বৈঠক করবেন বলে জানা গেছে। তবে গণমাধ্যমের সদস্যদের জন্য ওই বৈঠকে প্রবেশ নিষিদ্ধ থাকবে। ঘটনাচক্রে সেই বৈঠকটি এমন এক সময় হচ্ছে যখন ইসরায়েল ইরান পাল্টাপাল্টি আকাশপথে হামলা নিয়ে মধ্যপ্রাচ্য তেতে রয়েছে। ইরানের বিরুদ্ধে হামলায় ওয়াশিংটনও শীঘ্রই যোগ দিচ্ছে বলে ওই অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি বৃদ্ধি এবং ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের বক্তব্যে ইঙ্গিত মিলেছে। কিন্তু ইরান ও ইসরায়েলের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা ও সংঘাত এই অঞ্চলের অন্যান্য স্থানে ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যে বৈঠকটি হতে যাচ্ছে এবং এই সময়ের কারণেই সেটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্র যুদ্ধে যোগ দিলে যুদ্ধ মধ্যপ্রাচ্য এমনকি এর বাইরেও ছড়িয়ে পড়তে পারে বলে অনেকে আশঙ্কা করছেন। তার মধ্যেই আসিম মুনিরের সঙ্গে ট্রাম্পের বৈঠক পশ্চিমা গণমাধ্যমগুলোর নজর কাড়ছে। ইরানের সঙ্গে পাকিস্তানের সীমান্ত রয়েছে। ইসলামাবাদ চলতি সপ্তাহেই ওই সীমান্ত অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে। মে মাসের শেষ ভাগে তিনি ইরানি সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ হোসেন বাঘেরির সঙ্গেও বৈঠক করেছিলেন বলে জানিয়েছে ইরানি গণমাধ্যমগুলো। শুক্রবার ইরানে ইসরায়েলের হামলায় প্রথম দিনই বাঘেরি নিহত হন। এদিকে ভারতের সঙ্গে যুদ্ধের পর ফিল্ড মার্শাল খেতাব পাওয়ায় আসিম মুনির পাকিস্তানের রাজনীতি ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় বেশ প্রভাবশালী। পাকিস্তান সেনাপ্রধান ফিল্ড মার্শাল মুনিরের এই সফর এমন এক সময় ঘটছে যখন ট্রাম্প প্রশাসন সম্প্রতি ভারত নিয়ন্ত্রণ কাশ্মীরের পেহেলগাম এলাকায় সংঘটিত হামলার জেরে শুরু হওয়া ভারত পাকিস্তান সশস্ত্র সংঘাতের মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। কাশ্মীরের পেহেলগামে হামলার জন্য প্রমাণ ছাড়াই ইসলামাবাদকে দায়ী করে নয়াদিল্লি। এরপর দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে টানা 87 ঘণ্টার সংঘাত ছড়িয়ে পড়ে, যাতে উভয় পক্ষ সীমান্তবর্তী এলাকাগুলোতে একাধিক হামলা চালায়। এই ঘটনায় পাকিস্তানের 40 জন বেসামরিক নাগরিক ও 113 জন সেনা সদস্য শহীদ হন। পাকিস্তান সেনাবাহিনী অপারেশন বুনিয়ানুম মারসুস চালিয়ে 6টি ভারতীয় যুদ্ধবিমান, যার মধ্যে 3টি রাফেল ভূপাতিত করে। এই পাল্টা প্রতিক্রিয়ার পর 10 মে মার্কিন মধ্যস্থতায় ভারত পাকিস্তান যুদ্ধবিরতির ঘোষণা আসে। শুধু যুদ্ধবিরতি নয়, দীর্ঘদিনের কাশ্মীর সংকটের শান্তিপূর্ণ সমাধানের জন্য ট্রাম্প মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন।
যুদ্ধবিরতির পর ইসলামাবাদ ও নয়াদিল্লি দুপক্ষই আন্তর্জাতিক মহলে নিজেদের অবস্থান তুলে ধরতে কূটনৈতিক উদ্যোগ শুরু করেছে। পাকিস্তানের পক্ষ থেকে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো জারদারির নেতৃত্বে 9 সদস্যের সংসদীয় প্রতিনিধি দল একাধিক দেশে সফর করেছেন। তাদের লক্ষ্য সাম্প্রতিক ভারত পাকিস্তান সংঘাত বিষয়ে পাকিস্তানের অবস্থান তুলে ধরা এবং নয়াদিল্লির প্রচার প্রচারণার জবাব দেওয়া। ইরানের হুঙ্কার, নতুন ক্ষেপণাস্ত্রের চমক, ইসরায়েলের কোমর ভাঙার অঙ্গীকার। ইসরায়েল কি এবার সত্যি বিপদে? ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে যে হুঙ্কার এসেছে তাতে তো তেমনই ইঙ্গিত। সরাসরি ইহুদিবাদী শাসন ব্যবস্থার কোমর ভেঙে দেওয়ার অঙ্গীকার করে ইরান জানিয়েছে তারা ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক সামরিক অভিযান চালিয়ে যাবে। আর এর মধ্যে এসেছে এক চমকপ্রদ তথ্য। ইরান নাকি তাদের এক নতুন ক্ষেপণাস্ত্র প্রথমবারের মতো ব্যবহার করেছে, যা ইসরায়েল টেরই পায়নি। ইসরায়েলের বিরুদ্ধে ভয়াবহ আঘাতের প্রতিশ্রুতি। মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে এক সাক্ষাৎকারে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালাইনিক স্পষ্ট জানিয়েছেন, ইরানি সশস্ত্র বাহিনী তাদের প্রতিশোধমূলক সামরিক অভিযান চালিয়ে যাবে এবং ইহুদিবাদী শাসন ব্যবস্থার উপর এক ভয়াবহ আঘাত হানবে। তার কথায়, আমাদের জাতি একটি চাপিয়ে দেওয়া যুদ্ধের মুখোমুখি হচ্ছে এবং শত্রু আমাদের জনগণের প্রতিটি অংশের শক্তি এবং স্থিতিস্থাপকতাকে লক্ষ্য করছে। ইরান শুধু রক্ষণাত্মকভাবে খেলছে না, বরং আক্রমণাত্মক ক্ষমতাও ব্যবহার করছে। সে বিষয়েও জোর দিয়েছেন তালাইনিক। তিনি বলেন, আমরা দৃঢ়ভাবে একটি প্রতিরক্ষামূলক অবস্থানে আছি, তবে আমরা আমাদের সমস্ত আক্রমণাত্মক এবং প্রতিরক্ষামূলক ক্ষমতা ব্যবহার করছি। আমাদের প্রতিরক্ষা ফ্রন্টের পরীক্ষা বিস্তৃত এবং জীবনের সকল স্তরের মানুষ এতে জড়িত। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্রের মতে, ইসরায়েলি সরকারের ইরানের বিরুদ্ধে দীর্ঘস্থায়ী যুদ্ধ সহ্য করার ক্ষমতা নেই। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, শত্রু দীর্ঘযুদ্ধ টিকিয়ে রাখতে পারে না এবং এটি চলতে থাকলে ইহুদিবাদী সরকারের পিঠ ভেঙে যাবে। নতুন ক্ষেপণাস্ত্রের চমক, ইসরায়েল কি বড় ভুল করছে? সবচেয়ে বড় চমক সম্ভবত এখানে। তালাইনিক ঘোষণা করেছেন, মঙ্গলবার ইহুদিবাদী সরকারের বিরুদ্ধে প্রতিশোধমূলক অভিযানে ইরান প্রথমবারের মতো একটি নতুন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ব্যবহার করেছে। এই ক্ষেপণাস্ত্রের কার্যকারিতা এমন যে ইসরায়েল নাকি এর মোতায়েন হওয়া টেরই পায়নি। তার কথায়, আজ আমরা প্রথমবারের মতো আমাদের একটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছি এবং ইহুদিবাদী সরকার বুঝতেও পারেনি যে এটি মোতায়েন করা হয়েছে। তারা এই ধরনের আরো বিষয় দেখতে পাবে। মঙ্গলবার ভোরে অপারেশন ট্রু প্রমিসের 9ম ধাপে ইরান অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে বিশাল ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে। শুক্রবার রাতে প্রথম শুরু হওয়া এই বৃহৎ আকারের প্রতিশোধমূলক অভিযানটি ইয়া আলী ইবনে আবি তালিব কোড নামে পরিচালিত হচ্ছে। এদিকে ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তি ও ভাড়াটে কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে ইরানের বিচার বিভাগ। বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গীর আধা সরকারি মেহের সংবাদ সংস্থাকে দেয়া এক বিবৃতিতে বলেন, গত কয়েকদিনে যাদের গুপ্তচর বৃত্তিতে জড়িত হিসেবে শনাক্ত করা হয়েছে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে মামলা দায়ের করা হয়েছে। অল্প সময়ের মধ্যেই তাদের ঘৃণ্য কর্মকাণ্ডের যথোপযুক্ত শাস্তি দেয়া হবে। এর আগে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে ইরান। ইরান ইসরায়েলি সংখ্যা, অব্যবহৃত ক্ষেপণাস্ত্র শক্তির হুঁশিয়ার, ইসরায়েলের কি হবে? ইরান আবারও এক মারাত্মক হুঁশিয়ারি দিয়েছে যা ইসরায়েলের রাতের ঘুম হারাম করে দিবে। ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC এর নবনিযুক্ত কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ পাকপুর ঘোষণা করেছেন, তেল আবিব হামলা বন্ধ করুক বা না করুক, ইরান ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে যাবে। প্রতিশোধের আগুন যতক্ষণ না ইসরায়েল ভেঙে পড়ছে। ইসরায়েলি হামলায় নিহত হওয়া জেনারেল হোসেন সালামির
স্থলাভিষিক্ত হয়েছেন পাকপুর। তিনি পরিষ্কার জানিয়েছেন, ইরানের প্রতিক্রিয়া এখনো শেষ হয়নি। ইসরায়েলি হামলা বন্ধ হলেও আমরা শেষ পর্যন্ত আমাদের মিশন চালিয়ে যাব। এই কথাগুলো ইসরায়েলের জন্য এক স্পষ্ট বার্তা। পাকপুর আরো বলেছেন, ইরানি হামলায় ইসরায়েলের যে ক্ষতি হয়েছে তা তারা যা স্বীকার করেছে তার চেয়ে অনেক বেশি। আমরা ইসরায়েলি সত্তার গুরুত্বপূর্ণ এলাকা ধ্বংস করেছি এবং তাদের আগ্রাসনের প্রতিশোধ নিতে আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখব। তার এই বক্তব্য ইসরায়েলিদের জন্য এক নতুন আশঙ্কার জন্ম দিচ্ছে। অব্যবহৃত কৌশলগত ক্ষমতা, ইসরায়েলের ঘুম ভাঙছে। আইআরজিসি কমান্ডারের একজন জ্যেষ্ঠ উপদেষ্টা তাসনিম সংবাদ সংস্থাকে জানিয়েছেন, ইরান সম্ভাব্য সকল পরিস্থিতির জন্য প্রস্তুত এবং ইসলামিক প্রজাতন্ত্রের ক্ষেপণাস্ত্র সরবরাহ কমে যাচ্ছে এমন গুজব উড়িয়ে দিয়েছেন। তিনি জোর দিয়ে বলেছেন যে ইরান এখনো তার কৌশলগত ক্ষেপণাস্ত্র অস্ত্রাগার মোতায়েন করেনি। আমাদের ক্ষেপণাস্ত্র মজুদ কমে যাওয়ার কথা বলায় একটি রসিকতা ছাড়া আর কিছুই নয়, উপদেষ্টা বলেছেন। এর মানে হলো ইরান তার সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্রগুলো এখনো ব্যবহার করেনি। যুদ্ধক্ষেত্রে উন্নত সরঞ্জাম স্থানান্তর তখনই ঘটবে যখন নেতৃত্ব এটিকে উপযুক্ত মনে করবে। উপদেষ্টা আরো প্রতিজ্ঞা করে বলেছেন, আমাদের নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্রগুলি একটি বৃহত্তর উন্নত ব্যবস্থার একটি উপাদান মাত্র। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে অদূর ভবিষ্যতে বিশ্ব বিভিন্ন ক্ষেত্রে ইরানের গুণগত সামরিক সক্ষমতার একটি অংশ প্রত্যক্ষ করবে। তার শেষ কথাটি ছিল আরো ভয়ঙ্কর, ইরানের হাত সকল ফ্রন্টে ইসরায়েলি শত্রুকে দুর্বল করার জন্য সম্পূর্ণ উন্মুক্ত। এই বক্তব্যগুলো ইসরায়েলকে স্পষ্টতই এক গভীর সংকটের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। তাদের আয়রন ডোম যখন ইরানের প্রাথমিক হামলায় ঠেকাতে পারছে না, তখন এই অব্যবহৃত ক্ষেপণাস্ত্র শক্তি ইসরায়েলের জন্য কি নিয়ে আসবে তা ভেবেই আতঙ্কিত হচ্ছে তেল আবিব। আইআরজিসি নিশ্চিত করেছে তারা অপারেশন ট্রু প্রমিস 3 এর সর্বশেষ ধাপে ইসরায়েলি সরকারের কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেমগুলিকে লক্ষ্যবস্তু করেছে। সামরিক বাহিনী জোর দিয়ে বলেছে যে এই পর্যায়টি তাদের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র অভিযানের আরো তীব্র পর্যায়ের সূচনা করেছে। এক বিবৃতিতে আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স ঘোষণা করেছে, নতুন এই অভিযানটি উদ্ভাবনী কৌশল এবং উন্নত গোয়েন্দা সমন্বয় ব্যবহার করে ইসরায়েলি দখলদার বাহিনীর কমান্ড এবং নিয়ন্ত্রণ অবকাঠামোকে লক্ষ্য করেছে। এখানেই এক অবিশ্বাস্য ঘটনা ঘটেছে। বিবৃতিতে বলা হয়েছে, এই অভিযান দখলদার বাহিনীর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে মারাত্মক বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, যার ফলে ইসরায়েলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভুল করে একে অপরের ওপর গুলি চালিয়েছে। এটি ইসরায়েলের জন্য এক চরম লজ্জার এবং সামরিক ব্যর্থতার প্রমাণ। বিবৃতিতে জোর দিয়ে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা মিত্রদের পূর্ণ সামরিক ও প্রযুক্তিগত সহায়তা সত্ত্বেও ইরানের ক্ষেপণাস্ত্রগুলো অসাধারণ নির্ভুলতা এবং সাফল্যের সাথে দখলদার অঞ্চলের অভ্যন্তরে লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। ইরানের গাইডেড মিসাইল ইসরায়েলের আয়রন ডোম ভেদ করে। ফার্স্ট নিউজ এজেন্সি অনুসারে ইসরায়েলের উপর সাম্প্রতিক আক্রমণে ইরান প্রথমবারের মতো একটি গাইডেড মিসাইল ব্যবহার করেছে। প্রতিবেদনে ক্ষেপণাস্ত্রটিকে হাজ কাশিম হিসেবে চিহ্নিত করা হয়েছে, যার নামকরণ করা হয়েছে প্রয়াত কুদস ফোর্স কমান্ডার কাসেম সোলাইমানির নামে। ফার্সের মতে হাজ কাসেম ক্ষেপণাস্ত্রের পাল্লা 1400 কিলোমিটার এবং ওজন 7 টন। এই ক্ষেপণাস্ত্রটি 500 কেজি ওজনের ওয়ারহেড বহন করতে পারে এবং ম্যাক 12 গতিতে লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসির জাদের মতে, ক্ষেপণাস্ত্রটি মার্কিন নির্মিত থার্ড এবং প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এড়াতে ডিজাইন করা হয়েছে। স্কাই নিউজ আরবির একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে যে ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ ক্রম প্রতিরক্ষা ব্যবস্থার বাধা দেওয়ার ক্ষমতা হ্রাস করে। তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর দাবি, নতুন হামলায় ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলি 2024 সালের এপ্রিল এবং অক্টোবরে ইসরায়েলে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রগুলির মতো। একজন সামরিক কর্মকর্তা টাইমস অফ ইসরায়েলকে বলেছেন, ইরানের ক্ষেপণাস্ত্রগুলি এমন কিছু নয় যে আমরা আটকাতে জানি না, ঝিল মারলে পাটকেল খেতে হয়। এখন ইরান ইসরায়েলের জ্বালানি কেন্দ্রগুলিকে টার্গেট করেছে। ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি 15 জুন বলেছে যে তেহরান ইসরায়েলি যুদ্ধ বিমানগুলির জ্বালানি সরবরাহের জন্য ব্যবহৃত স্থানগুলিতে হামলা চালিয়েছে। যুদ্ধ বিমানের জ্বালানি উৎপাদনকারী স্থাপনা এবং ইসরায়েলি সরকারের জ্বালানি সরবরাহ কেন্দ্রগুলিকে অসংখ্য ড্রোন এবং ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করা হয়েছে, আইআরজিসি জানিয়েছে। ইরানের বিরুদ্ধে যদি আক্রমণ অব্যাহত থাকে, তবে ইরানি সশস্ত্র বাহিনীর আক্রমণাত্মক অভিযান আরো তীব্র এবং আরো বিস্তৃতভাবে অব্যাহত থাকবে বলছে তেহরান। ইরানি সংবাদ মাধ্যম দাবি করেছে যে দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা তৃতীয় মার্কিন নির্মিত ইসরায়েলি F-35 স্টেলথ ফাইটার জেট ভূপাতিত করেছে, যদিও কোনো প্রমাণ বা ফুটেজ প্রকাশ করা হয়নি।
তেহরান টাইমস অনুসারে ইরানি সেনাবাহিনী জানিয়েছে অভিযানের সময় F-35 পাইলট পশ্চিম ইরানের আকাশে পালিয়ে গিয়েছিলেন এবং তাকে আটক করা হয়েছিল। এদিকে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের 2 সদস্যকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে ইরান। আল জাজিরা প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। আধা সরকারি বার্তা সংস্থা তাসনিমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে এই 2 ব্যক্তি আল বোর্জ প্রদেশে বিস্ফোরক এবং বৈদেশিক সরঞ্জাম বানানোর সময় ধরা পড়েছেন। ইসরায়েলের সঙ্গে দীর্ঘদিনের ছায়া যুদ্ধে লিপ্ত ইরান এর আগেও বহুবার মোসাদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে অনেক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ও মৃত্যুদণ্ড দিয়েছে। বিশেষ করে ইরানের পরমাণু কর্মসূচি ব্যাহত করতে নাশকতা বা হত্যা চেষ্টায় জড়িত থাকার অভিযোগে তাদের শাস্তি দেওয়া হয়েছে। 13ই জুন ইরানে আক্রমণ শুরু করে ইসরায়েল। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী হামলার ধ্বংসাত্মক জবাব দিতে সেদিন সন্ধ্যায় দূরপাল্লার শত শত ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। তেহরান দাবি করেছে তারা ইসরায়েলের সামরিক শিল্প কেন্দ্রগুলিতে হামলা চালিয়েছে, যেগুলো ক্ষেপণাস্ত্র ও অন্যান্য সামরিক সরঞ্জাম তৈরি করে। ইসরায়েলে ভেঙে পড়া ঘরবাড়ি ও বাড়িতে মানুষ আটকে পড়ায় উদ্ধারকারী দল তৎপরতা চালায়। জেরুজালেম ও তেল আবিবেও বিস্ফোরণের শব্দ শোনা যায়। ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হানল ইসরায়েলের বৈজ্ঞানিক কেন্দ্রে। ভিডিওতে ধরা পড়ল ভয়াবহ মুহূর্ত। যুদ্ধ মানে শুধু সামরিক লক্ষ্যবস্তু নয়, এবার সরাসরি ইসরায়েলের গবেষণা প্রতিষ্ঠানে আঘাত হানল ইরানের ক্ষেপণাস্ত্র। ভাবুন তো, একটি দেশের প্রিমিয়ার সায়েন্টিফিক সেন্টারে যদি ক্ষেপণাস্ত্র আঘাত হানে, তাহলে তার প্রভাব কতটা সুদূর প্রসারী হতে পারে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ভিডিওতে তেমনই এক ভয়ঙ্কর মুহূর্ত ধরা পড়েছে। একটি ক্ষেপণাস্ত্র সরাসরি একটি ভবনে আঘাত হানছে। রিপোর্ট টাইমস অফ ইন্ডিয়ার। ওয়েজম্যান ইনস্টিটিউটে সরাসরি আঘাত, বৈজ্ঞানিক অবকাঠামো কি হুমকির মুখে? ঘটনাটি ঘটেছে ইসরায়েলের মধ্যাঞ্চলে রেহোভট ক্যাম্পাসের ওয়েজম্যান ইনস্টিটিউট অফ সায়েন্সে। ইরান থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এই গুরুত্বপূর্ণ গবেষণা প্রতিষ্ঠানটিকে লক্ষ্য করে আঘাত হানে। হামলার ফলে ক্যাম্পাসে আগুন ধরে যায় এবং একটি পরীক্ষাগার ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে জরুরি পরিষেবা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং ইনস্টিটিউটের একটি ভবনের ভেতরের আগুন নেভানোর কাজ শুরু করে। তাৎক্ষণিক খবরে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে কর্মকর্তারা জানিয়েছেন যে বৈজ্ঞানিক অবকাঠামোর ক্ষয়ক্ষতি এখনো তদন্তাধীন। এই হামলা ইসরায়েলের অভ্যন্তরে একটি প্রধান গবেষণা প্রতিষ্ঠানে একটি বিরল সরাসরি আঘাত, যা ইরান এবং ইসরায়েলের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার এক নতুন মাত্রা যোগ করেছে। শুধুই কি ওয়েজম্যান, তেল আবিব, হাইফা, জেরুজালেমকে নিশানায়? ওয়েজম্যান ইনস্টিটিউটের হামলার পাশাপাশি ইরান রাতারাতি তেল আবিব, হাইফা এবং জেরুজালেমে প্রায় 100টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানা গেছে। পুলিশ এই হামলায় একাধিক আহত হওয়ার খবর নিশ্চিত করেছে এবং জরুরি দলগুলো সম্ভাব্য জীবিতদের সন্ধানে ধ্বংসস্তূপ অনুসন্ধান করেছে। এর আগেও ইরান মধ্য ইসরায়েলকে লক্ষ্য করে আরো 50টি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিক্ষেপ করেছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। কিন্তু এখানেই শেষ নয়, এই সংঘাতের আঁচ আরো ছড়াতে পারে। ইরান পরিষ্কার হুঁশিয়ারি দিয়েছে যে ইসরায়েলের পক্ষে হস্তক্ষেপ করলে মার্কিন যুক্তরাজ্য এবং ফরাসি ঘাঁটিতে হামলা চালাবে। এই হুমকি আন্তর্জাতিক অঙ্গনে গভীর উদ্বেগ তৈরি করেছে। ওয়েজম্যান ইনস্টিটিউটে এই হামলা কেবল একটি ভবন বা গবেষণাগারের ক্ষতি নয়, এটি ইসরায়েলের বুদ্ধিবৃত্তিক এবং বৈজ্ঞানিক সক্ষমতার উপর একটি আঘাত। যদি এই বৈজ্ঞানিক অবকাঠামো বড় আকারে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে তা ইসরায়েলের ভবিষ্যৎ উদ্ভাবন এবং প্রযুক্তির উপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। তাহলে এটা কি যুদ্ধের এক নতুন ফর্ম, যেখানে শুধু সামরিক শক্তি নয়, বরং জ্ঞান ও বিজ্ঞানও হয়ে উঠেছে হামলার লক্ষ্যবস্তু? এই প্রশ্নটি এখন সবচেয়ে বড় হয়ে দেখা দিয়েছে। এদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম নিশ্চিত করেছে 15ই জুন ইসরায়েলের দিকে নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এবারই প্রথম দিনের আলোয় হামলা শুরু করেছে ইরান। পরবর্তী হামলাগুলো আরো কঠিন এবং বড় পরিসরে চালানো হবে বলে ঘোষণা দিয়েছে ইসলামিক রিপাবলিকের সামরিক মুখপাত্র। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, শনিবার রাতে ইরান প্রায় 80টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে, যার মধ্যে কিছু ক্ষেপণাস্ত্র হাইফার তেল শোধনাগারে আঘাত এনেছে। এই হামলায় ইয়েমেনের সশস্ত্র বাহিনী অংশ নিয়েছে বলে দাবি করা হচ্ছে। ইসরায়েলের হাইফায় ইরানের আঘাত, তেলের পাইপলাইন ক্ষতিগ্রস্ত, ইসরায়েলের স্বীকারোক্তি। ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর হাইফা শহরটি নিশানা করে ইরানের ক্ষেপণাস্ত্র ছোড়ার খবর ওয়াশিংটন পোস্ট সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে এসেছে। খবরে হাইফায় বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়ার তথ্যও জানানো হয়।
ইসরায়েল ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। বদলা হিসেবে হাইফা সহ ইসরায়েলের বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালানোর কথা জানিয়েছে ইরান। ইসরায়েলের হাইফা তেল শোধনাগারে পাইপলাইন ও ট্রান্সমিশন লাইনগুলোতে আঘাত হানে ইরানের ক্ষেপণাস্ত্র। কতটুকু ক্ষতি হয়েছে? বাজান পেট্রোলিয়াম কোম্পানি, যারা হাইফা বে কমপ্লেক্স পরিচালনা করে, তারা তেল আবিব স্টক এক্সচেঞ্জকে জানিয়েছে এই হামলায় তাদের পাইপলাইন এবং ট্রান্সমিশন লাইনগুলোতে স্থানীয়ভাবে ক্ষতি হয়েছে। কোম্পানির বিবৃতি অনুযায়ী তেল শোধনাগার কার্যক্রম চলছে, তবে সাইটের বেশ কিছু সুবিধা সাময়িকভাবে বন্ধ করে দিতে হয়েছে। তারা এখন ক্ষয়ক্ষতির পরিমাণ এবং সামগ্রিক কার্যক্রমে এর প্রভাব মূল্যায়ন করছে। তবে হাইফা হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি, কিন্তু এই হামলা গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোর দুর্বলতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি গর্বের সাথে ঘোষণা করেছেন যে তারা অপারেশন ট্রু প্রমিস 3 এর দ্বিতীয় ধাপে ইসরায়েলের হাইফা তেল শোধনাগারকে সফলভাবে লক্ষ্যবস্তু করেছে। অর্থাৎ ইরান স্বীকার করে নিয়েছে এই হামলার দায়। হাইফা ইসরায়েলের তৃতীয় বৃহত্তম শহর, কিন্তু ইসরায়েলের উত্তরাঞ্চলের উপকূলীয় এই শহরটি কেন গুরুত্বপূর্ণ? কেনই বা ইরানের লক্ষ্যবস্তু হাইফা? হাইফা ইসরায়েলের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও সামরিক কেন্দ্র। হাইফা কেবল একটি শহর নয়, ইসরায়েলের জন্য এটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান। ওয়াশিংটন পোস্টের তথ্য অনুযায়ী এই হাইফাতেই ইসরায়েলের একটি গুরুত্বপূর্ণ নৌঘাঁটি অবস্থিত, যা দেশটির সামরিক সক্ষমতার জন্য অপরিহার্য। সামরিক গুরুত্বের পাশাপাশি হাইফা অর্থনৈতিকভাবেও ইসরায়েলের মেরুদণ্ড। এখানে শুধু বেশ কিছু তেল শোধনাগারই নেই, অসংখ্য রাসায়নিক কারখানাও গড়ে উঠেছে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন আরো স্পষ্ট করে দিয়েছে যে ইসরায়েলের সবচেয়ে বড় তেল শোধনাগারটি এই হাইফা এলাকাতেই অবস্থিত। 14 জুন রাত থেকে শুরু হওয়া ইরানি ক্ষেপণাস্ত্র হামলার মূল লক্ষ্য ছিল ইসরায়েলের হাইফা শহর এবং তার আশেপাশের সামরিক ও গোয়েন্দা ঘাঁটি। ইরান এই হামলাকে সরাসরি প্রতিরোধ ও প্রতিশোধ বলে আখ্যা দিয়েছে। তাদের মতে ইসরায়েল যেভাবে একতরফাভাবে বেসামরিক ইরানিদের উপর আগ্রাসন চালিয়েছে, তার জবাবে এই পাল্টা আঘাত অনিবার্য ছিল। ইসলামী রিভলিউশনারি গার্ড কর্পস IRGC এই অভিযানে নেতৃত্ব দেয় এবং জানায় তারা ইসরায়েলকে সামরিকভাবে দুর্বল ও কৌশলগতভাবে পঙ্গু করে দেবে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, বিশেষ করে হাইফায় ইরানের হামলা এই ইঙ্গিত দেয় যে তেহরান তার অঙ্গীকার অনুযায়ী পাল্টা জবাব দিচ্ছে। কারণ তেহরান বলেছিল, ইসরায়েল যদি ইরানের বেসামরিক অবকাঠামো বা জ্বালানি স্থাপনায় হামলা চালায়, তাহলে তারাও ঠিক একই রকম জবাব দেবে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, আমাদের সশস্ত্র বাহিনী ইসরায়েলকে অসহায় করে দেবে। প্রেসিডেন্ট পেজেশকিয়ান ও সামরিক শীর্ষ কর্মকর্তারা তার এই ঘোষণায় পূর্ণ সমর্থন জানিয়েছেন। তারা ঘোষণা দিয়েছেন, ইসরায়েল যতক্ষণ আগ্রাসন চালাবে, ইরান ততক্ষণ নরকের দরজা খুলে আঘাত হানবে। পুরো ইসরায়েল জুড়ে ইরানের হামলা। ইরান নতুন ক্ষেপণাস্ত্র হামলায় তেল আবিবকে পুড়িয়ে দিয়েছে। সাইরেন ও ধ্বংস। ইসরায়েলের বিরুদ্ধে প্রথমবারের মতো হজ কাসেম ক্ষেপণাস্ত্রের খেলা দেখালো ইরান। ইরানের কাছে ইসরায়েল তৃতীয় মার্কিন নির্মিত F-35 জেট হারিয়েছে। আরেক পাইলট আটক। সংঘর্ষ। ইরানের প্রাণঘাতী ড্রোন বনাম ইসরায়েলের অ্যাপাচি আক্রমণকারী চপার। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মধ্যে টানা তৃতীয় দিনে প্রবেশের সাথে সাথে ইরান 15 জুন ভোরে ইসরায়েলের নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। অপারেশন ট্রু প্রমিস 3 এর একটি নতুন ঢেউ শুরু হয়। ইরানের রাষ্ট্রীয় টিভি ইসরায়েলের উপর আক্রমণ শুরুর ঘোষণা দেওয়ার সময় ইসরায়েলি আকাশ তেহরানের ক্ষেপণাস্ত্রে আলোকিত হওয়ার সরাসরি ফুটেজ সম্প্রচার করেছে। ইসরায়েল জানিয়েছে, সন্ধ্যা এবং রাতের মধ্যে ইরান থেকে একাধিক লক্ষ্যবস্তুতে 2টি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিক্ষেপ করা হয়েছে। ওয়াইনেট অনুসারে লক্ষ্যবস্তুগুলির মধ্যে ছিল তামরা, বাতিয়াম এবং রেহোবোট। প্রতিটি ব্যারেজে 35 থেকে 50টি ক্ষেপণাস্ত্র বহন করার কথা রয়েছে বলে জানা গেছে। ইসরায়েলি কর্তৃপক্ষ দাবি করেছে, প্রায় 100টি ক্ষেপণাস্ত্র এবং ডজন ডজন মনুষ্যবিহীন বিমান UAV প্রতিহত করা হয়েছে। জেরুজালেম এবং তেল আবিব জুড়ে বিমান হামলার সাইরেন এবং গর্জন প্রতিধ্বনিত হয়েছিল, যার ফলে আক্রমণের সময় লক্ষ লক্ষ লোক আশ্রয় কেন্দ্রে ছুটে যেতে বাধ্য হয়েছিল। ইসরায়েলি সেনাবাহিনী এক্সে লিখেছে যে কয়েক ডজন শহর এবং সম্প্রদায় জুড়ে লক্ষ লক্ষ লোক সাইরেন বাজানোর সাথে সাথে আশ্রয়ের জন্য ছুটে যাচ্ছিল। তেল আবিবের কাছে রামাত গান শহরে AFP ছবিতে ইরানের প্রথম আক্রমণের পর ধ্বংসস্তূপে ভরা ভবন, ধ্বংসপ্রাপ্ত যানবাহন এবং রাস্তাঘাট দেখা গেছে। ইরানের সরকারি আরবি সংবাদ সংস্থা রকেট ইমোজি সহ রিপোর্ট করেছে, তেল আবিব জ্বলছে। ইসরায়েলি জরুরি পরিষেবা অনুসারে রাতভর ইরানি হামলায় কমপক্ষে
8 জন নিহত হয়েছে। মেগান ডেভিড আদমের একজন মুখপাত্র চ্যানেল 12-কে জানিয়েছেন ইরানের হামলার প্রায় 200 জন আহত হয়েছেন এবং 35 জন নিখোঁজ রয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম নতুন করে দফায় দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলি ছোড়ার খবর জানিয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF জানিয়েছে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত হওয়ার পর দেশ জুড়ে বেশ কয়েকটি এলাকায় সতর্কতা সাইরেন বেজে উঠেছে। 13 জুন ইরানের বিরুদ্ধে সবচেয়ে বড় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। তাদের দাবি ইরান যাতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা হারায় সেই লক্ষ্যেই এই হামলা চালানো হয়েছে। দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলায় উভয় পক্ষেই বেসামরিক নাগরিক নিহতের ঘটনা ঘটেছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন ইসরায়েলের হামলা চলতে থাকলে তাদেরকে আরো কঠোর জবাব দেওয়া হবে। ওদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন ইরানের হামলায় ইসরায়েলি নাগরিকদের মৃত্যুর জন্য তেহরানকে চরম মূল্য দিতে হবে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা IRN এর বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে তেহরানে একাধিক গাড়ি বোমার বিস্ফোরণ ঘটিয়েছে ইসরায়েলি সম্পৃক্ত নাশকতাকারীরা। এর কিছুক্ষণ পর ইসরায়েলের দিকে লক্ষ্য করে অন্তত 50টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। IDF জানিয়েছে তারা ইসরায়েলের দিকে ছোড়া ইরানের মিসাইলের নতুন ব্যারেজকে শনাক্ত করেছে। ব্যালিস্টিক মিসাইল হামলায় ইসরায়েলের সাইরেন বেজে ওঠে। মধ্য ইসরায়েল এবং জেরুজালেম এলাকাতেও সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। এই এলাকায় থাকা ইসরায়েলিদের বোমা আশ্রয় কেন্দ্রে থাকতে বলা হয়েছে। ইরানি সম্প্রচার মাধ্যম IRIB-র প্রতিবেদনে বলা হয়েছে তেল আবিব, হাইফা এবং জেরুজালেমের রকেট আঘাত হানি ইসরায়েল 30 জুন পর্যন্ত জরুরি অবস্থা জারি করেছে। ইসরায়েলি মিডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে ইরান সিজারিয়ায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাড়িকে টার্গেট করেছে। হাদেরায় একটি পাওয়ার স্টেশনকেও ব্যালিস্টিক মিসাইল দিয়ে টার্গেট করে ইরান। তেহরানে ইসরায়েলি হামলার পরই নতুন করে হামলা চালায় ইরান। প্যালেস্টাইন ক্রনিকলের প্রতিবেদনে বলা হয়েছে ইরান ইসরায়েলি গুরুত্বপূর্ণ স্থান লক্ষ্য করে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যার মধ্যে রয়েছে সিজারিয়ায় প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পারিবারিক বাসভবনের কাছে হামলা। ইসরায়েলি সামরিক বাহিনী 15 জুন বিকেলে ঘোষণা করেছে যে তারা ইরান থেকে হাইফা এবং তেল আবিব শহর লক্ষ্য করে 50টি রকেট নিক্ষেপ করেছে। ইরানের তাসনিম সংবাদ সংস্থা এই অভিযানের বিষয়টি নিশ্চিত করেছে এবং এটিকে ইসরায়েলি লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলার নতুন ঢেউ হিসেবে বর্ণনা করেছে। পশ্চিম তীরের বসতি, গোলান হাইটস, গ্যালিলি এবং হাইফা অঞ্চল সহ মধ্য ও উত্তর ইসরায়েল জুড়ে বিমান হামলার সাইরেন সক্রিয় করা হয়। ইসরায়েলি হোম ফ্রন্ট কমান্ড ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের আশ্রয় কেন্দ্রের কাছাকাছি থাকার নির্দেশ দিয়েছে, কারণ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আগত ক্ষেপণাস্ত্রগুলোকে আক্রমণ করেছে। ইসরায়েলি মিডিয়া জানিয়েছে এই হামলায় গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং প্রতীকী লক্ষ্যবস্তুতে হামলা অন্তর্ভুক্ত ছিল। এর মধ্যে ছিল হাদেরার বিদ্যুৎ কেন্দ্র এবং সিজারিয়ায় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পরিবারের ব্যক্তিগত বাসভবন। গোলান হাইটসেও আগুন লাগার খবর পাওয়া গেছে। শনিবার রাতে তেল আবিবের দক্ষিণে উপকূলীয় শহর বাতিয়ামে এক বড় রকেট হামলার পর সর্বশেষ উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। কয়েক ডজন ইরানি রকেট ওই এলাকায় আঘাত হানে, যার ফলে 7 জন নিহত, 200 জনেরও বেশি আহত এবং প্রায় 35 জন নিখোঁজ রয়েছে। উদ্ধার অভিযান চলছে। জরুরি কর্মীরা ধ্বংসস্তূপের মধ্য দিয়ে জীবিতদের খুঁজে বের করার চেষ্টা করছে। ইসরায়েলি পাবলিক রেডিও উল্লেখ করেছে যে হামলায় বাতিয়ামে কয়েক ডজন বাড়ি এবং ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলি হোম ফ্রন্ট কমান্ড সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে রাতটিকে সবচেয়ে কঠিন রাতগুলির মধ্যে একটি হিসাবে বর্ণনা করেছে। ইরানি সূত্র জানিয়েছে যে ব্যবহৃত ক্ষেপণাস্ত্রগুলি কৌশলগত ছিল এবং উচ্চ বিস্ফোরক ওয়ারহেড বহন করেছিল। শুক্রবার ইসরায়েলের বৃহৎ পরিসরে বিমান হামলার প্রতিশোধ হিসেবে ইরানি হামলা চালানো হয়। এই অভিযানে কয়েক ডজন ইসরায়েলি যুদ্ধ বিমান ইরানের পারমাণবিক স্থাপনা, ক্ষেপণাস্ত্র স্থাপনা এবং পারমাণবিক বিজ্ঞানী সহ ঊর্ধ্বতন সামরিক ব্যক্তিত্বদের লক্ষ্য করে হামলা চালায় বলে জানা গেছে। প্রতিশোধ হিসেবে ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।